নবম পে স্কেল বাস্তবায়ন মানে সরকারের ঘাড়ে ১,০০,০০০ কোটি টাকার অতিরিক্ত বোঝা। এই ব্যয় কি অর্থনীতিকে শক্ত করবে নাকি সাধারণ মানুষের চাপ আরও বাড়াবে? আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং আমার ভিডিওতে লাইক করে দেন। ধন্যবাদ। প্রস্তাবিত নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে যখন বলা হচ্ছে এই পে স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় ১,০০,০০০ কোটি টাকারও বেশি হতে পারে। তখন বিষয়টি আর শুধু সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এটি সরাসরি জাতীয় অর্থনীতি, বাজেট ব্যবস্থাপনা, উন্নয়ন পরিকল্পনা এবং সাধারণ জনগণের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িয়ে যাচ্ছে। বাংলাদেশে সরকারি চাকরি সবসময়ই একটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় কর্মসংস্থানের ক্ষেত্র। লাখো তরুণ-তরুণী বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় অংশ নেয় মূলত চাকরির নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং তুলনামূলক স্থিতিশীল আয়ের আশায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মূল্যস্ফীতি বেড়েছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে, অথচ সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সেই হারে সমন্বয় হয়নি, এমন অভিযোগ বহুদিন ধরেই শোনা যাচ্ছে। এই বাস্তবতা থেকেই নবম পে স্কেলের প্রস্তাব সামনে এসেছে। বলা হচ্ছে, বর্তমান অষ্টম পে স্কেলের বেতন কাঠামো বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের ক্ষেত্রে সংসার চালানো ক্রমেই কঠিন হয়ে উঠছে। বাড়ি ভাড়া, শিক্ষা ব্যয়, চিকিৎসা খরচ, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সব মিলিয়ে আয় ব্যয়ের ফারাক বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সমস্যার সমাধান হিসেবে নবম পে স্কেলই কি একমাত্র পথ? আর যদি এই পে স্কেল বাস্তবায়নের সরকারের খরচ সত্যি ১,০০,০০০ কোটি টাকার বেশি বাড়ে, তাহলে সেই অর্থ আসবে কোথা থেকে? বাংলাদেশের বার্ষিক বাজেট একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে পরিচালিত হয়। উন্নয়ন খাত, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কৃষি ভর্তুকি, ঋণের সুদ পরিশোধ সবকিছুর জন্যই বরাদ্দ থাকে। এর পাশাপাশি সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা একটি বড় অংশ দখল করে। নতুন পে স্কেল কার্যকর হলে এই অংশ আরও বড় হয়ে যাবে। ধরা যাক, সরকারের রাজস্ব আয় বাড়েনি, কর আদায় কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি, বৈদেশিক ঋণ ও অনুদানের ওপর নির্ভরতা আগের মতোই আছে। এই অবস্থায় অতিরিক্ত ১,০০,০০০ কোটি টাকার চাপ মানে অন্য কোথাও কাটছাট করা, অথবা নতুন করে ঋণ নেওয়া, অথবা কর বাড়ানো। কর বাড়ালে সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর। ভ্যাট, আয়কর, বিভিন্ন সেবার ফি সবকিছুর চাপ শেষ পর্যন্ত জনগণের কাঁধেই এসে পড়ে। আবার ঋণ নিলে ভবিষ্যতে সুদসহ সেই টাকা পরিশোধ করতে হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের ওপর বাড়তি বোঝা তৈরি করবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সরকারি এবং বেসরকারি খাতের বৈষম্য। সরকারি কর্মচারীদের বেতন বাড়লে স্বাভাবিকভাবেই বেসরকারি খাতের কর্মীরা প্রশ্ন তুলবে, আমাদের কি হবে? দেশের অধিকাংশ মানুষই বেসরকারি খাতে কাজ করে, যেখানে চাকরির নিরাপত্তা কম, নিয়মিত ইনক্রিমেন্ট নেই, পেনশন সুবিধা নেই। শুধুমাত্র সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হলে এই বৈষম্য আরও প্রকট হতে পারে। তবে এটাও সত্য যে দক্ষ ও সৎ প্রশাসন গড়ে তুলতে হলে সরকারি কর্মচারীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা জরুরি। কম বেতন দুর্নীতিকে উৎসাহিত করতে পারে, এমন যুক্তিও বহুবার উঠে এসেছে। বলা হয়, যখন একজন কর্মকর্তা তার পরিবারের মৌলিক চাহিদা পূরণে হিমশিম খান, তখন তিনি নানা অনৈতিক প্রলোভনের মুখে পড়তে পারেন। কিন্তু বেতন বাড়ালেই কি দুর্নীতি কমে যাবে? অতীত অভিজ্ঞতা বলে, শুধু বেতন বাড়ানোই দুর্নীতি কমানোর নিশ্চয়তা নয়। এর সঙ্গে জবাবদিহিতা, স্বচ্ছতা, কঠোর শাস্তির ব্যবস্থা সবকিছু একসঙ্গে কার্যকর করতে হয়। নবম পে স্কেলের আলোচনায় আরেকটি বড় প্রশ্ন হল, এই পে স্কেল কি প্রদানশীলতা বাড়াবে? সরকার যদি বছরে অতিরিক্ত ১,০০,০০০ কোটি টাকা ব্যয় করে, তাহলে তার বিনিময়ে রাষ্ট্র কি পাবে? প্রশাসনিক সেবার মান কি বাড়বে? জনগণ কি দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পাবে, নাকি এটি কেবলই একটি ব্যয়বহুল সিদ্ধান্ত হয়ে থাকবে? অনেক অর্থনীতিবিদ বলছেন, পে স্কেল সংস্কারের আগে সরকারি কাঠামোর সংস্কার জরুরি। কতজন কর্মচারী প্রয়োজন, কোন দপ্তরে জনবল বেশি, কোথায় দক্ষতার ঘাটতি, এসব বিষয় পর্যালোচনা না করে শুধু বেতন বাড়ানো দীর্ঘমেয়াদে টেকসই হবে না। এছাড়া পেনশন ব্যবস্থার বিষয়টিও গুরুত্বপূর্ণ। সরকারি কর্মচারীরা অবসরের পর পেনশন পান, যা সরকারের জন্য একটি দীর্ঘমেয়াদী দায়। নতুন পে স্কেল কার্যকর হলে ভবিষ্যতে পেনশনের অঙ্কও বাড়বে, অর্থাৎ আজকের সিদ্ধান্ত আগামী ২০-৩০ বছর ধরে বাজেটে প্রভাব ফেলবে।
অন্যদিকে সরকারি কর্মচারীদের একটি বড় অংশ মনে করে তারা দীর্ঘদিন ধরে অবহেলিত। তারা যুক্তি দেন, দেশের অর্থনীতি বড় হয়েছে, জিডিপি বেড়েছে, কিন্তু সেই সুফল তারা ঠিকমতো পাচ্ছেন না। তাদের মতে নবম পে স্কেল বাস্তবায়ন তাদের ন্যায্য অধিকার। এই বিতর্কে সাধারণ মানুষের অবস্থানও গুরুত্বপূর্ণ। একজন দিনমজুর, একজন ক্ষুদ্র ব্যবসায়ী, একজন গার্মেন্টস শ্রমিক যাদের আয় বাড়েনি বরং অনেক ক্ষেত্রে কমেছে, তারা যখন শুনবেন সরকারি কর্মচারীদের জন্য 1,00,000 কোটি টাকার বেশি ব্যয় হবে, তখন তাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এই অর্থ দিয়ে কি স্বাস্থ্য ও শিক্ষা খাত আরও শক্তিশালী করা যেত না? কি আরও কর্মসংস্থান সৃষ্টি করা যেত না? নবম পে স্কেল তাই শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি সামাজিক ও রাজনৈতিক সিদ্ধান্ত। সরকারকে এখানে ভারসাম্য রক্ষা করতে হবে। একদিকে কর্মচারীদের ন্যায্য দাবি, অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা। সম্ভবত সমাধান একেবারে হ্যাঁ বা না এর মধ্যে নেই। ধাপে ধাপে বাস্তবায়ন, নিম্ন পদস্থ কর্মচারীদের বেশি সুবিধা দেওয়া, উচ্চ পদস্থদের ক্ষেত্রে সীমিত বৃদ্ধি, কর্মক্ষমতা ভিত্তিক ইনক্রিমেন্ট, এ ধরনের বিকল্প ভাবনা আলোচনায় আসতে পারে। সবশেষে বলা যায়, নবম পে স্কেল বাস্তবায়নে 1,00,000 কোটি টাকার বেশি খরচের বিষয়টি আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। আমরা কি ধরনের রাষ্ট্র গড়তে চাই, আমাদের প্রাথমিকতা কি, এবং সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার কিভাবে করা যায়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে না পেলে যে কোনো পে স্কেলই হোক না কেন, তা দীর্ঘমেয়াদে কাঙ্ক্ষিত ফল দেবে না।